আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যায় গরমিল। আইএসপিআর বলছে ৩২, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২৯, দগ্ধ ৪৪ জনের মধ্যে ৮ জন আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুলের সামনে অভিভাবক ও শোকার্ত মানুষের ভিড়। হতাহতের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি। পদত্যাগ না করার ঘোষণা শিক্ষা উপদেষ্টার। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। নিরপেক্ষ পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জামায়াত আমিরের। পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দূরত্ব ঘোচানোর পরামর্শ রাজনৈতিক দলগুলোর। এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে একমত রাজনৈতিক দলগুলো। সিইসি সহ অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন স্পিকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন বলে জানিয়েছে আইএসপিআর। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা ২৯ জন। আর বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। সিঙ্গাপুর থেকে আসা ডাক্তার চং সি জ্যাকের পরামর্শ নিয়ে আহতদের সেবা দেওয়া হচ্ছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। বিস্তারিত কারুর ইসলামের রিপোর্টে। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বেডে এখনও ছটফট করছে কোমলমতি শিক্ষার্থীরা। আগুনে ঝলসে যাওয়া ফুটফুটে আদুরে মুখগুলো চিৎকার করে কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। কেউ হারিয়ে ফেলেছে বুকের ধন, আবার কেউ ধরে আছে শেষ আশাটুকু। তাদের এক একটা নিঃশ্বাস লড়ছে মৃত্যুর সাথে। আগুনে পুড়ে যাওয়া আহতদের মধ্যে এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ জন। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে আহতদের সবশেষ চিকিৎসা পরিস্থিতি তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। স্ট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। সিঙ্গাপুর থেকে আসা সিনিয়র চিকিৎসক চংসি জ্যাকের পরামর্শ অনুযায়ী আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মঙ্গলবার সবশেষ ৩১ জনের মৃত্যুর খবর জানায়। পরে রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নাফি নামের আরও এক শিশুর মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়ায় ৩২-এ। তবে বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জন নিহত ও ৬৯ জন আহতের তালিকা প্রকাশ করেছে। এতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, ঢাকা সিএমএইচে ১৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, উত্তরা লুবানা হাসপাতালে ১ এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গিয়েছে। নিহতদের তালিকায় ৯ বছরের ৮ জন, ১০ বছরের ১ জন, ১১ বছরের ১ জন, ১৪ বছরের ৪ জন এবং ১৩ বছরের ৩ শিশু রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা শনাক্তের পাশাপাশি নিহত ও আহতদের প্রকৃত তালিকা তৈরিতে 6 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্ত হওয়া মূল ক্যাম্পাসটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ভিড় করা অভিভাবক ও শিক্ষার্থীরা ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মিজান শাহজাহানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা। তবে ক্যাম্পাসের সামনে ভিড় করেছেন অনেকে। তাদের মধ্যে উৎসুক জনতার পাশাপাশি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সঠিক তালিকা প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তানভীর আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সবসময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানভীর, ও খুব মারা গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ঘটনা তদন্তে অধ্যক্ষ জিয়াউল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে 6 সদস্যের কমিটি। 3 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে গঠিত এ কমিটি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। ঢাকার মতো জনবহুল শহরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান কেন উড়ানো হলো, সেই প্রশ্ন বারবারই করছেন অভিভাবকরা। নিহত শিক্ষার্থী সামিউল করিমের মামা আলামিন রুবেল বলেন, এসব শিশুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে না পারার দায় এড়ানোর সুযোগ নেই। বাগিনাটাকে এভাবে দেখতে হবে এটা কল্পনাও করিনি। ওর কোমর থেকে মাথা পর্যন্ত পুরো অংশটাই পুড়ে গিয়েছিল। সিএমএস থেকে দাপন পর্যন্ত আমরা যত আত্মীয় স্বজন আছি আমরা তো দেখতেই পারিনি, ওর বাবা মা ওর চেহারাটা দেখতে পারে না, এমনকি আমরা প্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। ওকে ওই প্যাকেট অবস্থায় দাপন করতে হয়েছে। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপর দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করে আর উড্ডয়ন করে খিলক্ষেতের দিক দিয়ে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার তাগিদ অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিত করতে দেরি হয়, তবে কোনো গাফিলতি ছিল না। উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না, ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে। রাত 3টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় HSC পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক। বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে। উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন আলোচনা। তবে উপদেষ্টা অধ্যাপক CR আবরার জানান, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মঙ্গলবারের HSC পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন রাত 3টা বেজেছিল তার কারণ জানান উপদেষ্টা। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে
পরীক্ষা সেটা পেছানো হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে এফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। তিনি কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকার বিষয়েও। বহিরাগত কারো ইন্ধনে তিনি ও আইন উপদেষ্টাকে প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বলেন নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে। সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কম্পেনসেশন এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। এজন্য এই তথ্য জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা এই বিষয়ে ইতিবাচক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জের সহিংসতা ও সচিবালয় হামলা প্রমাণ করে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবে মনে করে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা, সংকট ও সমাধান সহ নানা দিক নিয়ে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায় তা নিয়ে বিএনপির 31 দফার আলোকে পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। পরে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত স্বৈরাচার তা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এটিকে দুর্ঘটনা বলেই মনে করে তার দল। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব জানান, দলের 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচন আয়োজনে সরকারের কোনো ধরনের অপরিপক্কতা মেনে নেওয়া হবে না। সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, অতীতের বস্তা পচা প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশি শক্তি প্রভাবমুক্ত। প্রবাসীদের শুধু ভোটাধিকার নয়, তাদের ভোট গ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না।
ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের 1 বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি একথা জানান। সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘোচানোর পরামর্শ দিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আরও 13 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন 1 বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, সরকার যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা বলেছি যে আপনি শুধু বিপদে পড়লে, শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন, এবং আমাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা আপনার এখানে বিশেষ করে বলতে পারি না, কারণ অনেকগুলো দল থাকি, আমরা 2-4 মিনিট করে কথা বলার সুযোগ হয়। স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, একটা বিচার সংস্কার, নির্বাচনের প্রশ্নে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা গণ ঐক্য আমরা তৈরি করতে চাই। সে ব্যাপারে সরকার একটা বিশেষ যত্নবান উদ্যোগী ভূমিকা তারা পালন করবেন। সচিবালয়ে আজকে লাঠিচার্জ করতে হয়, কেন এটি পরিস্থিতি তৈরি হবে? আপনাদেরকে এই জায়গাটাকে প্রটেক্ট করা আপনাদের প্রয়োজন ছিল, তাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে পরিবেশ খারাপ করা দরকার কি ছিল? দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে 5 আগস্টের আগে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরামর্শ তাদের। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম। গত 11 মাসে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে বোধহয় সরকার কখনো ডাকে নাই, তাদের সাথে মিটিংও হয়নি। যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। পথ একটাই, সুশাসনের জায়গায় আসা, আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ, দ্বিতীয় কোনো পথ আর নাই, কারণ আপনারা তো সবকিছু পারলেন না। সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আইনের মাধ্যমে নয়, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 118 অনুচ্ছেদ সংশোধন করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন জাতীয় সংসদের স্পিকার। এ কাজে মন্ত্রী পরিষদ বিভাগের পরিবর্তে সংসদের সচিবালয় বাছাই কমিটিকে সাচিবিক সহযোগিতা করবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের আশা, এ মাসের শেষ দিকে ঘোষণা হবে জুলাই সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয় ছিল স্বাধীন নির্বাচন কমিশন গঠন। আলোচনা শুরুর কিছু সময়ের মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন এবং সচিবালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করে বাংলাদেশ জাসদ, সিপিবি ও বাসদ। এছাড়া গোপালগঞ্জে এনসিপির সভার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের প্রতিবাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের প্রতিবাদ জানায় দলগুলো। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছেন 10 মিনিটের জন্য, আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। 10 মিনিট পর আবারও অধিবেশনে যোগ দেয় তারা। রাজনৈতিক দলগুলোকে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেয় কমিশন। এ সময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একমত হয় দলগুলো। নতুন সংশোধন অনুযায়ী প্রধান বিচারপতির বদলে সিইসি এবং অন্যান্য কমিশনার নিয়োগে 5 সদস্যের বাছাই কমিটির প্রধান হবেন জাতীয় সংসদের স্পিকার। এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই। নির্বাচন কমিশন আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না, সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। প্রধান বিরোধী দল
সরকারি দল তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেরকম একটা সিদ্ধান্ত আজকে কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি। এ সময় কমিশনের সহসভাপতি জানান, অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো, শিগগিরই জুলাই সনদ ঘোষণার আশাবাদও করেন তিনি। প্রধান প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। বুধবারের সংলাপে ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক আসিফ মাহমুদের সন্ধানে তার বাবার আর্তনাদ এখনো চোখে ভাসে অনেকের। হাসপাতাল থেকে থানা পুলিশ সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে ২৪-এর ২৩ জুলাই সংবাদ সম্মেলনে এখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফের জন্য আকুতি করেন বাবা বিল্লাল হোসেন। আসিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক রিফাত রশিদ ও আবু বাকের মজুমদার যখন নিখোঁজ, তখন এক ব্রিফিংয়ে সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেয়ার দাবি করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করে সরকার। আদ্দিন সজীব রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বেঁচে আছেন কিনা তখন পর্যন্ত জানেন না বাবা মিস্টার বিল্লাল হোসেন। কদিন হলো সন্তানের সন্ধান নেই, ২৪-এর ২৩ জুলাই করেন এই অসহায় আকুতি। এখন আমি আমার একটাই আবদার, আসিফ মাহমুদের সন্ধান চাই। আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ, এই ৩ জনকে ১৮ তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখে জল টলমল সমন্বয়ক হাসনাত, নাহিদ আর সার্জিসান। জুলাইয়ের টানা আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। ওদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বলা হয়, সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ ৯৩%, মুক্তিযোদ্ধার সন্তান ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা নির্ধারণ করা হয়েছে। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। টানা কারফিউয়ের মধ্যে সেদিন দেশের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কেবলই জরুরি প্রয়োজনে বের হন সাধারণ মানুষ। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবহিত করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর এম জুবায়দুর রহমান। এর আগে তিনি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশসমূহে বিভিন্ন কোম্পানি, সরকারি এবং আন্তর্জাতিক সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার দক্ষ নেতৃত্বে বিশ্বব্যাংকের বিভিন্ন সদস্য দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভর্নেন্সের শক্তিশালী ভিত্তি গড়ে উঠেছে। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুবায়দুর রহমান ঢাকার ZNRF ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস জুমসের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও নিশ্চিত করেন পেজেশকিয়ান। গত মাসে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকার দিলেন এই নেতা। ওই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। পাকিস্তানকে টি-20তে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে 2-0 এগিয়ে টাইগাররা ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেনি তারা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। শুধু আরেকটা দিন, আরেকটা ম্যাচ, আরেকটা সুযোগ লাল সবুজে ইতিহাস লেখার। প্রথম 2 ম্যাচে বাংলাদেশের জয় এসেছে একদিকে পেসারদের গতি আর স্বপ্নে, অন্যদিকে ব্যাটারদের সাহসে। প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 6 রানে 2 উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দেন। দ্বিতীয় ম্যাচে শরীফুল 3 উইকেট নিয়ে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে ফেলেন। বোলিংয়ের সাথে ব্যাটিংয়ের অসাধারণ রসায়ন। প্রথমটিতে পারভেজ হোসেন ইমন, দ্বিতীয়টিতে জাকের আলীর হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে টাইগারদের পারফরমেন্সে ছিল নিখুঁত পরিকল্পনার ছাপ। অন্যদিকে ব্যাট হাতে পাকিস্তান ছন্নছাড়া, ব্যর্থতা টপ অর্ডারে। বোলিংও দেখা যায়নি সেই ধার। এখন তাই সম্মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে সফরকারীরা। তৃতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাস আছে 2 শিবিরই। বাংলাদেশ চাইবে তরুণদের সুযোগ দিতে, আবার পাকিস্তান চাইবে নিজেদের ব্যর্থতা ঢাকতে, অভিজ্ঞতায় ভরসা রাখতে। সিরিজে ফলাফল হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু উত্তেজনা এখনো বাকি। হোয়াইট ওয়াশের স্বপ্ন এখন টাইগার শিবিরে, আর মান বাঁচানোর যুদ্ধ পাকিস্তানের কাছে সম্মানের। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যায় গরমিল। আইএসপিআর বলছে 32, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 29, দগ্ধ 44 জনের মধ্যে 8 জন আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুলের সামনে অভিভাবক ও শোকার্ত মানুষের ভিড়। আহতদের তালিকা তৈরিতে 6 সদস্যের কমিটি। পদত্যাগ না করার ঘোষণা শিক্ষা উপদেষ্টার। দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। নিরপেক্ষ পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জামায়াত আমিরের। পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দূরত্ব ঘোচানোর পরামর্শ রাজনৈতিক দলগুলোর। এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে একমত রাজনৈতিক দলগুলো। সিইসি সহ অন্যান্য কমিশনার নিয়োগে বাছাই কমিটির প্রধান হবেন স্পিকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।